মার্কিন শুল্ক ইস্যুতে জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা। যোগ দেবেন বিশেষজ্ঞ, উপদেষ্টা ও কর্মকর্তারা। খোঁজা হবে সমাধানের পথ। পাল্টা শুল্কারোপে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে ধস অব্যাহত। দুদিনে $5 ট্রিলিয়ন হারালো পুঁজিবাজার। উদ্বিগ্ন অর্থনীতিবিদরা। ঢাকা আসছে IMF এর প্রতিনিধি দল। ঋণের বাকি অর্থ ছাড়ে হবে শর্ত পর্যালোচনা। বাস্তবতা মেনে সমঝোতার পরামর্শ। সংস্কারের পাশাপাশি আইন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ চান অ্যানি। ফ্যাসিবাদীদের বিচার ও দ্রুত নির্বাচন দাবি মাওলানা রফিকের। ভাগাড়ের বর্জ্যের গন্ধ আর ধোঁয়ায় অসুস্থ হচ্ছে মানুষ। দ্রুত ব্যবস্থার দাবি। ময়লা পুড়িয়ে দূষণ বন্ধের নির্দেশ উপদেষ্টার। যদি ওরা ছাড়পত্র মেনে চলে তো চলবে, যদি ছাড়পত্রের একটা নিয়মও ওরা ব্যত্যয় ঘটায় আমরা সেটা আইনি ব্যবস্থা নেব। টানা ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। বাস, ট্রেন ও নৌপথে চাপ থাকলেও কোথাও নেই ভোগান্তি। স্বস্তির যাত্রায় খুশি যাত্রীরা। রাস্তা পুরাই যানজট মুক্ত। আমার লাইফের ট্রেন যাত্রায় সবচেয়ে ভালো জার্নি করছি এবার। অনেক সুস্থ শান্তি পাইছি আর কি। এবং ঈদের ছুটি শেষে মিরপুরে অনুশীলনে ক্রিকেটাররা। ব্যাটে বলে নিজেদের ঝালিয়ে নেন তারা। রোববার GPL এ নামবেন মাঠে। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন সংবাদ শিরোনাম। সঙ্গে আছি আমি শারমিন ন্যান্সি। এবারে বিস্তারিত। মার্কিন নতুন শুল্কারোপ নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সন্ধ্যা 7:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সভা হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে জানিয়েছে, সভায় শীর্ষ বিশেষজ্ঞ, উপদেষ্টা ও কর্মকর্তারা অংশ নেবেন। গেল বুধবার বিভিন্ন দেশের উপর নতুন শুল্ক হার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র, যেখানে বাংলাদেশি পণ্যের উপর 37% শুল্ক আরোপ করা হয়েছে। এতদিন দেশটিতে বাংলাদেশি পণ্যের উপর শুল্ক দিতে হতো 15.5%। নতুন শুল্ক আরোপের কারণে বাংলাদেশের $40 বিলিয়ন তৈরি পোশাক রপ্তানিতে বড় ধরনের আঘাত আসতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। মার্কিন শুল্ক হার নিয়ে বৈঠকের বিষয়ে জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আছেন সহকর্মী তারেক মাহমুদ সুজন। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সুজন, বৈঠকের ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। ন্যান্সি, আপনি জানেন গেল বুধবার কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে বাংলাদেশ সহ কয়েকটি দেশের যে আমদানিকৃত যে পণ্য যেগুলো যুক্তরাষ্ট্রে আমদানি করে সেগুলোর উপর কিন্তু শুল্ক আরোপ করেন। বাংলাদেশের যেই আমদানির যে শুল্ক 15% ছিল সেটি কিন্তু 37% বাড়িয়েছে। এটা নিয়ে কিন্তু বাংলাদেশি যে তৈরি পোশাক রপ্তানিকারক শুরু করে অন্যান্য যে রপ্তানিকারকরা তারা কিন্তু একটি শঙ্কার মধ্যে পড়েছে। এই পরিস্থিতিতে কিন্তু গতকাল রাতে প্রধান উপদেষ্টা ব্যাংকক থেকে বাংলাদেশে এসে আজকে জরুরি একটি বৈঠক ডেকেছেন। মূলত সন্ধ্যা আধা ঘন্টা পরে কিন্তু এই বৈঠক প্রধান উপদেষ্টা যে প্রেস সচিব শফিকুল আলম আমাদের সঙ্গে কথা বলেছেন কিছুক্ষণ আগে। তিনি যেমনটি বলেছেন, আজকে মূলত বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের যে চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, তিনি কিন্তু এই বিষয়টা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে দীর্ঘ 3-4 ঘন্টার একটি বৈঠক বসেছেন এবং ব্যবসায়ীদের মতামত জানতে চেয়েছেন এই পরিস্থিতি থেকে বাংলাদেশের কি পদক্ষেপ নেওয়া উচিত এবং ব্যবসায়ীরা আসলে বিষয়টা নিয়ে কি ভাবছেন। এবং আপনি জানেন যুক্তরাষ্ট্র কিন্তু বাংলাদেশের একক দেশ হিসেবে সবচেয়ে বৃহৎ রপ্তানিকারক রাষ্ট্র। সেই জায়গাটি থেকে এই মুহূর্তে এই নতুন যে শুল্ক আরোপ সেটাতে বাংলাদেশের রপ্তানিতে কোনো একটি নেতিবাচক প্রভাব পড়বে এমন কিন্তু আশঙ্কা ব্যবসায়ীরা করছেন। সেই জায়গাটি থেকে এই মুহূর্তে আজকে প্রধান উপদেষ্টা যে বৈঠকটি করেছেন, প্রধান উপদেষ্টার যে বৈঠকটি হবেন সেখানে কিন্তু একটি সুফল আসতে পারে এবং নতুন করে যে সম্ভাবনা বা যেই পরিস্থিতিটা তৈরি হবে বা যে সিদ্ধান্ত নেওয়া হবে সেটি কিন্তু দেশের স্বার্থে হবে এমনটি কিন্তু জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তো কিছুক্ষণ পরে সন্ধ্যা 7:30টার দিকে কিন্তু বৈঠকটি শুরু হবে। এরপর কিন্তু আমরা বৈঠকের সর্বশেষ আপনাকে জানাতে পারবো। তারেক, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী তারেক মাহমুদ সুজন। পাল্টাপাল্টি শুল্কারোপে করোনার পর যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে বড় ধস নেমেছে। দুদিনে অন্তত $5 ট্রিলিয়ন হারিয়েছে দেশটির পুঁজিবাজার।
মাথায় হাত বহু মানুষের। এছাড়াও ট্রাম্পের পদক্ষেপে অস্থিতিশীল হয়ে উঠেছে বিশ্ব অর্থনীতি, জানিয়ে উদ্বিগ্ন অর্থনীতিবিদরা। নীরব দাসের রিপোর্ট। 9 এপ্রিল বিশ্বের সব পণ্য থেকে শুল্ক আদায় করবে মার্কিন প্রশাসন। এতে সরকারি কোষাগার সমৃদ্ধ হলেও ভারসাম্যহীন হয়ে পড়ছে মার্কিন শেয়ার বাজার। মুখ ফিরিয়ে নিচ্ছেন বিনিয়োগকারীরা। এতে মাত্র দুদিনেই $5 ট্রিলিয়ন মার্কিন ডলারের ক্ষতির সম্মুখীন হয়েছে দেশটি। বিনিয়োগ কমে যাওয়ায় ওয়াশিংটনের শেয়ার বাজারে তালিকাভুক্ত শীর্ষ কোম্পানির সূচক ঠেকেছে তলানিতে। 2020-এর করোনা মহামারীর পর প্রথমবারের মতো S&P 500 এর সূচক প্রায় 6% নিচে নেমেছে। শেয়ার বাজারে 5.8% সূচক হারিয়েছে ন্যাসড্যাক। 2.7% নিচে নেমেছে জাপানের নিক্কেই 225-এর সূচক। ফ্রান্সের CAC 40-এর সূচক প্রায় 4.6% নিচে নেমেছে। এছাড়া 4.9% সূচক হারিয়েছে ব্রিটিশ FTSE এর সূচক। মার্কিন বাণিজ্য থেকে বিনিয়োগকারীরা মুখ ঘুরিয়ে নিলেও মাথা ব্যথা নেই ট্রাম্পের, বরং দুর্বলরা ঝরে পড়বে বলেই মত তার। এছাড়া ব্যবসায়ীরা এসব নিয়ে চিন্তিত নয় বলেও মত ট্রাম্পের। নতুন করে মার্কিন জনজীবনে মাথাচাড়া দিতে পারে মূল্যস্ফীতি। শুল্ক যুদ্ধের মাসুল সাধারণকেই গুনতে হবে বলে সতর্ক করেন মার্কিন কেন্দ্রীয় রিজার্ভের চেয়ারম্যান জেরুম পাওয়েল। শুল্ক যে সবকিছুতে প্রভাব ফেলবে তা আগেও বলেছি। এর ফলে মূল্যস্ফীতিও বাড়বে, তবে পরিস্থিতি বুঝে উঠতে আমাদের ধৈর্য ধরতে হবে। এছাড়া বিনিয়োগ সংস্থা জেপি মর্গানের অর্থনীতিবিদ মাইকেল ফেরোলির মতে শুল্কের চাপে ধস নামবে দেশের জিডিপিতে। 5.7% পর্যন্ত বাড়বে বেকারত্বের হার। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি। সংস্কার যেমন জরুরি, তেমনি আইনের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করাও জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। তিনি বলেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী শাসনের রক্তের দাগ এখনো শুকায়নি। শনিবার সকালে লক্ষ্মীপুরে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, যারা হেলিকপ্টার থেকে মানুষের উপর গুলি করতে পারে তাদের এদেশের রাজনীতি করার অধিকার নেই। কোনোভাবেই যাতে ফ্যাসিবাদীরা সুযোগ না পায় সেদিকে সবাইকে খেয়াল রাখার আহ্বানও জানান অ্যানি। প্রক্রিয়াগতভাবে আইনের মাধ্যমে, বিচারের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধ করাটাও জরুরি। কারণ এরা ফ্যাসিবাদী শাসক হিসাবে, কর্তৃত্ববাদী শাসক হিসাবে রক্তের দাগ এখনো শুকায় নাই। যারা হেলিকপ্টার থেকে নির্দেশ দিয়ে সরাসরি গুলিবর্ষণ করতে পারে, এরা বাংলাদেশে রাজনীতি করতে পারে না। কোন দেশে এই ধরনের রাজনৈতিক দল রাজনৈতিকভাবে স্থায়িত্ব পাবে, এটা হতে পারে না। ফ্যাসিবাদীদের বিচার নিশ্চিত সহ প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। শনিবার দুপুরে বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে ছাত্র শিবিরের সাবেক নেতাকর্মীদের প্রীতি সমাবেশে এই দাবি জানান তিনি। এ সময় বিগত সরকারের সংস্কার করা সংবিধানে যারা আস্থা রাখতে চান তাদের কড়া সমালোচনা করেন মাওলানা রফিক। এছাড়াও কারাগারবন্দী ATM আজহারুল ইসলামের দ্রুত মুক্তিও দাবি করেন তিনি। এখনো আমাদের প্রিয় নেতা ATM আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হয় নাই। আজকের এই প্রাক্তন সম্মেলনে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই, অবিলম্বে ATM আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে। সরকারের ভিতরে বাইরে এখনো ফ্যাসিবাদের দোসরেরা ভূমিকা পালন করছে, ষড়যন্ত্র করছে। কাজেই গণহত্যার সাথে যারা জড়িত, বাংলাদেশের মানুষের সাক্ষী রেখে এই গণহত্যাকারীদের বিচার দ্রুত শেষ করে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করতে হবে। $470 কোটি ঋণ কর্মসূচির আওতায় চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের পূর্ব শর্ত পর্যালোচনায় ঢাকা আসছে IMF এর প্রতিনিধি দল। 2 সপ্তাহের সফরে ঋণের শর্ত পর্যালোচনা সহ সরকারি বিভিন্ন দপ্তরের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবে দলটি। এর আগে ঋণের শর্ত পূরণ না হওয়ায় পিছিয়ে যায় চতুর্থ কিস্তি ছাড়। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় কঠিন 4 শর্ত পূরণ সম্ভব নয়। তাই অনিশ্চয়তা থাকলেও আলাপ আলোচনার মাধ্যমে অর্থ ছাড়ের বিষয়ে
আশাবাদী বিশ্লেষকরা। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। 2023 সালের 30 জানুয়ারি আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর সঙ্গে 470 কোটি মার্কিন ডলার ঋণ চুক্তি করে তৎকালীন সরকার। 3 কিস্তিতে মোট ঋণের 231 কোটি ডলার বাংলাদেশ পেলেও শর্ত পূরণ না হওয়ায় চতুর্থ কিস্তি আটকে দেয় সংস্থাটি। সময় হয়েছে পঞ্চম কিস্তি ছাড়েরও। এমন পরিস্থিতিতে বাকি 239 কোটি ডলার ছাড় ও শর্ত পর্যালোচনায় IMF। বাংলাদেশের বর্তমান অর্থনীতি, ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপ ও ইসরায়েল যুদ্ধ বিবেচনায় IMF এর ঋণ প্রাসঙ্গিক হলেও সংস্থাটির দেওয়া শর্ত এই মুহূর্তে পূরণ করা সম্ভব নয় বলছেন বিশেষজ্ঞরা। আগামী 1-2 বছরের মধ্যে আসলে এই এত বড় সংস্কার, যে 4টা সংস্কার, সেটা আসলে করা সম্ভব নয় এবং এর জন্য আসলে সময় দিতে হবে। যদি বৈদেশিক মুদ্রা রিজার্ভের কথা বলেন, যে পরিমাণ চাপে ছিল সেই চাপটুকু আমি বলবো না নেই, চাপটুকু কমেছে। রপ্তানি আয়ে যে আমাদের ভাটা পড়ছিল, অর্থাৎ আমি বলবো ভাটা বলতে হচ্ছে প্রবৃদ্ধি স্লথ হচ্ছিল, সেটাও কিন্তু জোরালো হচ্ছে এবং সেটা 10% মতো প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হচ্ছে। এই দুটো কারণেই কিন্তু আমরা বৈদেশিক মুদ্রা রিজার্ভের ক্ষেত্রে একটা স্বস্তিদায়ক অবস্থার মধ্যে ফিরতে পারছি। মুদ্রা বিনিময় হার বাজার ভিত্তিক করা মোট জিডিপির 0.5% হারে বাড়তি রাজস্ব আদায় ও রাজস্ব নীতি থেকে রাজস্ব প্রশাসনকে আলাদা করা সহ IMF এর সব শর্ত পূরণ করলে মূল্যস্ফীতি বাড়বে বলে মনে করছেন তারা। আমাদের রিজার্ভটাকে, বিশেষ করে নিট রিজার্ভকে যদি 35 থেকে 40 বিলিয়ন ডলার নিতে পারি, তাহলে সেক্ষেত্রে তখন আমরা বাজারের উপরে হয়তো বিনিময় হার ছেড়ে দেওয়ার কথা চিন্তা করতে পারি। NBR বাইফার্কেশন আদৌ দরকার আছে না সেটাও দেখতে হবে, কারণ NBR যদি ফুল অটোমেশন হয় তাহলে তো ওইদিকে আমাদের যেতে হবে না। ট্যাক্স রেভিনিউ বাড়ানোর কথা এই মুহূর্তে আসলে আমরা চিন্তাও করতে পারছি না, তার কারণ বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে একটা সংকট আছে, আমাদের দেশের ভিতরে ব্যবসা বাণিজ্য অনেকটা সংকুচিত হয়েছে। তো এই অবস্থায় অতিরিক্ত রাজস্ব আদায় করার কোনো উদ্যোগ গ্রহণ করলে সেটা আসলে হিতে বিপরীত হতে পারে। তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় IMF এর সঙ্গে সমঝোতার ভিত্তিতে ঋণের বাকি অর্থ ছাড় সম্ভব বলেও জানান তিনি। আমরা যদি আলাপ আলোচনা টেবিলে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নিয়ে আসতে পারি, তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে সমস্যার অনেক ক্ষেত্রে সমাধান সম্ভব এবং আরও অন্যান্যভাবে আসলে বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরতে পারি, যে সংস্কার কার্যক্রমে তাদের সহায়তা চাইতে পারি। এইভাবে করে আসলে তাদের কাছ থেকে সময় চাইতে হবে, আমরা পূরণ করতে পারবো আস্তে আস্তে, কিন্তু আমাদেরকে সময় দিতে হবে। আর এসব বিষয়ে বাংলাদেশের বিভিন্ন সরকারি দপ্তরের সঙ্গে টানা 2 সপ্তাহ ধারাবাহিক বৈঠক করবে IMF এর প্রতিনিধি দল। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। বর্জ্যের গন্ধ আর ধোঁয়ায় সিটি কর্পোরেশনের ময়লার ভাগাড় এলাকার মানুষের অসুস্থতা যেন কাটে না, তাই জনস্বাস্থ্য রক্ষায় দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি স্থানীয়দের। শনিবার মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল পরিদর্শনে গেলে পরিবেশ উপদেষ্টার কাছে এই দাবি জানায় তারা। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে উপদেষ্টা বলেন, সীসা বের করতে ব্যাটারি পুড়িয়ে কেউ পরিবেশ দূষণ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হাসান মাহমুদের রিপোর্ট। মাতুয়াইল ল্যান্ডফিল যেন ময়লা আবর্জনার পাহাড়, বিভিন্ন জায়গা থেকে উঠছে ধোঁয়া, বাতাসে ভাসছে উৎকট গন্ধ। তীব্র দুর্গন্ধ আর ধোঁয়ায় পুরো এলাকাতেই যেন অস্বাস্থ্যকর পরিবেশ, সঙ্গে যোগ হয়েছে আশপাশের বেশ কিছু কারখানার কালো ধোঁয়া। পুরো এলাকার পরিস্থিতি দেখতে বৃহস্পতিবার ল্যান্ডফিল পরিদর্শন করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় স্থানীয়রা অভিযোগ করেন, ময়লার পরিমাণ কমাতে পরিকল্পিতভাবে আগুন লাগায় সিটি কর্পোরেশনের কর্মীরা। একই সঙ্গে স্থানীয় কিছু কারখানার ধোঁয়ায় জনস্বাস্থ্য হুমকির মুখে বলে অভিযোগ করেন তারা। 10 বছর ধরে জ্বালাইতেছে 2টা রুলিং মিল, এমন ভাবে ধোঁয়া ছাড়ে যে আমাদের লাগে প্রতিদিন বৃষ্টি হয়। তবে আগুন দেওয়ার অভিযোগ অস্বীকার করেন ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা। জানান, ফায়ার সার্ভিসের সঙ্গে বেসরকারি কোম্পানির সহযোগিতায় আগুন নেভাতে কাজ করছেন তারা। আমাদের ক্লোজ মনিটরিং এটা আছে আপনাকে, এবং আপনাদের কিভাবে দুর্ভোগ কমানো যায় ইনশাআল্লাহ আমরা সেইটা কমানোর জন্য প্রচন্ড সচেষ্ট আছে। ল্যান্ডফিল এলাকায় কিভাবে বায়ু দূষণ কমানো যায় সে ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান পরিবেশ উপদেষ্টা। আবার যখন যদি পোড়াবার ধৃষ্টতা দেখায় আবার জানাবেন, আপনাদের তো ওর নাম্বার আছেই, যে ম্যাজিস্ট্রেট এসেছিল তাকে ফোন করবেন, আবার এসে বন্ধ করা হবে। এবং যারা করে সে সমস্ত কারখানার আমরা দরকার হলে মালিকদেরকে ধরব। এদিকে বর্জ্য ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের বিষয়ে পরিবেশ অধিদপ্তরের সঙ্গে কাজ করা হচ্ছে বলে জানান উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। ওয়েস্ট টু এনার্জি সারা বাংলাদেশে 3টি সিটি কর্পোরেশনে অলরেডি এগ্রিমেন্ট হয়েছে। একটি হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ল্যান্ডফিলের জায়গায়, আরেকটি খুলনাতে আলোচনা করা হয়েছে এবং একটা এগ্রিমেন্ট হয়েছে। আর তৃতীয়টি হচ্ছে
গাজীপুরে। পরে স্থানীয় কয়েকটি স্টিল মিল কারখানা ঘুরে দেখেন উপদেষ্টা। পরিবেশ ছাড়পত্রের বাইরে কোনো কার্যক্রম চালালে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। ঈদ উল ফিতরের দীর্ঘ ছুটি কাটিয়ে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ। সড়ক, রেল ও নৌপথে রয়েছে যাত্রীর ভিড়। এতে চাপ থাকলেও নেই তেমন কোনো ভোগান্তি। স্বস্তিতে কর্মস্থলে ফিরতে পেরে খুশি যাত্রীরা। আলী আক্কাস আকাশের প্রতিবেদন। ঈদ যাত্রার কথা ভাবলে চোখের সামনে ভেসে ওঠে বাস, ট্রেনে উপচে পড়া ভিড়, ফেরার পথেও অন্তহীন ভোগান্তি। তবে ব্যতিক্রম চিত্র ধরা পড়ে এবারের ঈদে। রাজধানী ছাড়ার মতোই ফেরাও এবার স্বস্তিদায়ক। তবে ঢাকায় ঢোকা যানবাহনের চাপে শনিবার সকাল থেকেই সাইদাবাদ এলাকায় সৃষ্টি হয় যানজট। যেখানে সেখানে গাড়ি থামিয়ে যাত্রী নামানোর কারণে তৈরি হচ্ছে গাড়ির দীর্ঘ সারি। কিছু ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলেও সার্বিকভাবে ভোগান্তি নেই বলে জানান যাত্রীরা। ভাড়া হচ্ছে কিছুটা বেশি রাখছে, কিন্তু অন্য সব ব্যাপারে আর কোনো সমস্যা হয়নি। রাস্তা পুরাই যানজট মুক্ত। টিকিট পেতে কোনো সমস্যা হয় নাই, আলহামদুলিল্লাহ টিকিট পেয়েছি, কিন্তু প্রচুর দাঁড়ানো লোক ছিল এবং ছাদের উপরে লোক ছিল। তেমন কোনো ভোগান্তি দেখলাম না আর কি। যে আমরা যে ট্রেনটা এসে আসলাম, খুলনা থেকে সকাল 6টায় ছাড়ে, আমি সিঙ্গিয়া থেকে উঠছি 6:55, এই যে নামলাম। ট্রেন যোগেও রাজধানীতে ফেরা নিয়ে সন্তোষ প্রকাশ করে যাত্রীরা। জানান, ট্রেন যাত্রায় ভিড় থাকলেও সময় মতো ছেড়ে আসে সব ট্রেন। আমার লাইফের ট্রেন যাত্রায় সবচেয়ে ভালো জার্নি করছি এবার, কারণ অন্যান্য সময় এতগুলো ট্রেন থাকে না, ঈদের স্পেশাল ট্রেন, এবং টাইমলি আপ ডাউন করতে পারছি, খুবই ভালো লাগছে। নদীপথে ভোর থেকেই সদরঘাটে ভিড়ছে দক্ষিণাঞ্চলের যাত্রী বোঝাই লঞ্চ। অন্যান্য সময়ের তুলনায় এবার কম ছিল ভবঘুরে ও কুলিদের আনাগোনা। লঞ্চ যাত্রায় ফেরা নিয়েও যাত্রীদের কণ্ঠে ছিল স্বস্তি। যে নরমাল যে ভাড়া ছিল আজকে সেম ভাড়াটাই, কয়েকদিন আগে ছিল বেশি, কিন্তু আজকে সেম ভাড়াটাই নিচ্ছে। অনেক সুস্থ শান্তি পাবে আর কি, কোনো ঝামেলা। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সরব উপস্থিতির কারণে এবার চুরি ছিনতাইয়ের ঘটনাও কম ঘটেছে। আলী আক্কাস আকাশ, দেশ টিভি, ঢাকা। দীর্ঘ ছুটি শেষে আগামীকাল খুলছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। কাজে যোগ দিতে রাজধানীতে ফিরছে মানুষ। ঢাকার রাস্তায় বেড়েছে গাড়ির চাপ। ট্রাফিক সিগন্যালও দেখা যাচ্ছে যানবাহনের লম্বা লাইন। কর্মব্যস্ততা বেড়েছে ট্রাফিক পুলিশের। ঢাকায় মানুষ ফিরতে শুরু করায় আয় বেড়েছে পরিবহন শ্রমিকদের। হাসান মাহমুদের রিপোর্ট। পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরছেন সাধারণ মানুষ। তাই তো চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে রাজধানীর জনজীবন। ব্যস্ততা বেড়েছে ট্রাফিক কর্মকর্তাদের। শনিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে বেড়েছে যানবাহনের চাপ। কোথাও কোথাও দেখা গেছে দীর্ঘ যানজটের। রোববার থেকে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান চালু হতে যাওয়ায় ঢাকায় আসতে শুরু করেছেন সাধারণ মানুষ। তাই রাজধানীতে মানুষের সমাগম বাড়ায় আয় বেড়েছে গণপরিবহনে। এখন বর্তমানে ভালো, লাস্ট মাঝখানটা কয়েকদিন খারাপ ছিল। আজকে তুলনায় মোটামুটি ভালো, মোটামুটি কালকে তো ভালো হইতে পারে, আজকে মোটামুটি একটু ভালো। বাজারে দেখা গেছে এদিকে যাইবার সময় হয়, আইবার সময় দেখা গেছে যাইবার সময় হয় না, আইবার সময় হয় কটা। গেল কয়েকদিন যাত্রী সংখ্যা কমে গেলেও শনিবার কিছুটা যাত্রী পেয়েছেন রিক্সা, সিএনজির মতো যানবাহনের চালকরাও। আজকে মোটামুটি অন্যরকম হয়েছে, আপনার সকাল থেকে 500-700 টাকা কাজ হয়েছে, আর অন্যদিন তো এই টাইমেও হয় না। ঈদের পরের দিন একটু কটা পয়সা পাইছি, আর আজকে হয়তো কটা পয়সা পাইছি। রোজার মাস পুরা একরকম, মালিকের জমাও ঠিক মতো দিতে পারি নাই। আসতেছে লোকজন, টুকটাক করে আসতেছে, আর আগামীকাল হয়তো ইনশাল্লাহ বেশি হইতে পারে। রোববার একসঙ্গে সব অফিস খুলে গেলে বাড়তি চাপ তৈরি হবে রাজধানীর প্রধান সড়কগুলোতে। এসব মাথায় নিয়ে প্রস্তুতি নিয়েছে ট্রাফিক বিভাগ। যেভাবে ট্রাফিক এতদিন চলছে, আমরা ঠিক সেইভাবে আমরা আমাদের দায়িত্ব থেকে আমাদের জায়গা থেকে আমরা সেই দায়িত্বগুলো পালন করব। আশা করি খুব বেশি সমস্যা হবে না, কারণ আমাদের বাংলাদেশ পুলিশের, আমাদের আইজিপি স্যার, আমাদের ডিএমপি পুলিশ কমিশনার, আমাদের স্যার আমাদেরকে সেভাবে ব্রিফিং করে যাতে মানুষের যাত্রাটা শুভ হয় এবং তারা যেন ঠিকমতো ঘরে ফিরে আসতে পারে, সেই হিসেবে আমরা কাজ করে যাচ্ছি। গাবতলী, সায়দাবাদ সহ রাজধানীর বাস টার্মিনালগুলোতে দেখা যায় রাজধানীমুখী মানুষের বাড়তি চাপ। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। ঈদের ষষ্ঠ দিনেও ঢাকার বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছে মানুষ। চিড়িয়াখানায় আজও ছিল শিশুসহ নানা বয়সী মানুষের ভিড়।
শিশু মেলা, হাতির ঝিল সহ নানা জায়গাতেও ঘুরছেন তারা। শুধু ঢাকাবাসী নয়, আশপাশের বিভিন্ন এলাকা থেকেও এসেছেন অনেকেই। শিশু সহ ছোটদের আনন্দের খুশি অভিভাবকরা। সাবিনা মজুমদারের রিপোর্ট। শনিবার সকাল 10টা মিরপুর জাতীয় চিড়িয়াখানার প্রধান ফটকে দর্শনার্থীর এমন ভিড় দেখে বোঝার উপায় নেই এটি ঈদের ষষ্ঠ দিনের চিত্র। প্রধান ফটক খুলতেই দর্শনার্থীর পদচারণায় মুখর হয়ে ওঠে চিড়িয়াখানা। শিশুদের বিচিত্র সব প্রাণীর সঙ্গে পরিচয় করিয়ে দেন অভিভাবকরা। সামনাসামনি বিভিন্ন প্রজাতির প্রাণী দেখে উচ্ছ্বসিত শিশুরা। প্রাণী জগতের অজানাকে জানার আগ্রহ থেকে এসেছেন অনেকে। বানর, সিংহ, হরিণ, বাঘ দেখতে আগ্রহ বেশি শিশুদের। আমি দেখেছি বানর, বাঘ, সিংহ, আমি দেখেছি সাপ। বইয়ে তো দেখি, বইয়ের ভিতরে সামনাসামনি দেখলে আর সুন্দর লাগে। চিড়িয়াখানা বিশেষ করে বাচ্চাদের সাথে পশু পাখিদের পরিচয় করার জন্য। পশুর সংখ্যা খুবই কম, আরেকটু বাড়ালে আরেকটু ভালো লাগবে। এদিকে বিনোদন কেন্দ্র শিশুমেলার চিত্র অভিন্ন। বাবা মায়ের সঙ্গে ঘুরছে শিশুরা। রাইডে উঠে উচ্ছ্বসিত অনেকে। ছোটদের আনন্দে খুশি অভিভাবকরা। আসলে বাচ্চারা তো শহর কেন্দ্রিক, ওরা স্কুলের বন্ধ পায় না অ্যাভেলেবেল, আর বন্ধের সময়গুলো যদি একটু বিনোদন না হয় ওরা তো সারাক্ষণ বাসার ভিতরেই থাকে। ঘোড়ায়ও, দোলনায়ও, সব কিছুতেই ওঠার ইচ্ছা আছে। আমার ডলফিনে চড়তে অনেক ভালো লাগছে। পরন্ত বিকেলে সবুজের সান্নিধ্যে প্রিয়জনের সঙ্গে মনোরম সময় কাটাতে অনেকেই ভিড় করছেন রাজধানীর হাতির ঝিলে। হাতির ঝিলের জায়গাটা অনেক সুন্দর এবং এখানের আবহাওয়াটাও মোটামুটি অনেক ভালো, অনেক বাতাস, তাই আর কি। নিত্যদিনের কর্মক্লান্তি আর একঘেয়ে জীবন থেকে ফুরসত পেয়ে উচ্ছ্বসিত নগরবাসী। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। ভারত বাংলাদেশ দ্বিপক্ষীয় আলোচনা দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, মোদি এবং ইউনূস সরকারের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে যা দেশের জন্য ইতিবাচক। শনিবার দুপুরে ঢাকা সিটির সাবেক মেয়র নাজিউর রহমান মঞ্জুর 17তম মৃত্যুবার্ষিকীতে তিনি নির্বাচনী এলাকা ভোলায় যান। এ সময় ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন পার্থ। আমরা প্রথম দিন থেকেই বলে আসছি যে সংস্কার প্রয়োজন, তবে বড় সংস্কারগুলি আমি মনে করি যাতে করে জনগণের প্রতিনিধি যারা তাদের মাধ্যমেই হয়। তো আমরা সেভাবেই ইউনূস সাহেবকে সাহায্য করে যাচ্ছি এবং বা তার পাশে আছি। এবং ইউনূস সাহেব বারবারই বলছেন, আমরা শুনছি যে ডিসেম্বরে হবে কিংবা ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবেন যদি বড় বড় রাজনৈতিক দলদের সাথে একমত হয়। তো আমি এটা বিশ্বাস করতে চাই যে নির্বাচন ডিসেম্বর মাসেই হবে। ভারতে মুসলিম স্বার্থবিরোধী ওয়াকফ বিল পাশের প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী ছাত্র শিবির। বিকেলে ঢাকা মহানগর শাখার উদ্যোগে রাজধানীর শাহবাগে এই মানববন্ধন করে সংগঠনটি। বক্তারা বলেন, ইসলামের ইতিহাসের শুরু থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানরা নিজেদের সম্পত্তি আল্লাহর নামে ওয়াকফ করে দিয়েছেন যাতে মুসলমান ও ইসলামের কল্যাণে তা কাজে লাগে। ভারতেও সেই ধারাবাহিকতায় ওয়াকফ করা হয়, তাই মুসলিমদের সম্মতি ছাড়া এই বিল সংশোধন হতে পারে না। এর বিরুদ্ধে বাংলাদেশ সহ মুসলিম দেশের সরকারকে অবস্থান নেওয়ার আহ্বানও জানান শিবির নেতারা। আমাদের মুসলমানদের পূর্বপুরুষদের যে ওয়াকফকৃত সম্পত্তি আছে সেগুলোকে তারা আজকে অবৈধভাবে তারা এখানে হিন্দুত্ববাদীদের এজেন্টদেরকে তারা নিয়োজিত করেছে এবং মুসলমানদের ওয়াকফকৃত সম্পত্তিগুলোকে তারা জোরপূর্বক দখল করতে চাচ্ছে। ভারতের মুসলমানরা আশঙ্কা করছেন এটার মাধ্যমে মূলত ভারতের মুসলমানদের জমি কেড়ে নেওয়ার বন্দোবস্ত। শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসবে শতাধিক হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয়। বিকট শব্দে এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এই ঘটনায় দোষীদের আইনের আওতায় আনার কথা জানিয়েছে প্রশাসন। সাইফুল ইসলাম আকাশের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। একের পর এক হাত বোমার বিকট শব্দে বিস্ফোরণ, আতঙ্কিত মানুষের ছোটাছুটি। এটা কোনো সিনেমার দৃশ্য নয়। শনিবার সকাল 9টার দিকে এমন ঘটনা ঘটে শরীয়তপুরের জাজিরার দুর্বাডাঙ্গা এলাকায়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মাঝে সংঘর্ষ। এ সময় কমপক্ষে শতাধিক হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয়।
স্থানীয়রা জানায় বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জলিল মাতবরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ দীর্ঘদিনের। এ নিয়ে আগেও বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে পুনরায় সংঘর্ষ বাঁধে। দুই পক্ষের লোক ছিল এখানে, দুই পক্ষের লোক আর কি এক পক্ষ অন্য পক্ষকে আর কি পাল্টা দাওয়া করে একবারে পাতালেকান্দি নদীর পার পদ্মা নদীর কাছে নিয়ে গেছে আর কি। জলিল মাদরের লোকজনে ওই যে হের বাপেরে মারছে এটা উদ্দেশ্য করে মনে করেন হেরা মনে করেন লাঠি ঠেঙ্গা নিয়ে আসছে, যত লোকজন আছে সবারই মনে করেন দৌড়ে বাড়ি ছাড়া করে দিছে। ছাড়া কইরা মনে করেন যা মাদর মুদর আছে খালেক মুন্সি হাগো বাসা যাইয়া মনে করেন ভাঙচুর করছে, বাড়িতে বম ফিকছে, বম ফিকা মনে করেন মহিলাকে ইনজুরি করছে, পরে মনে করেন হুন্ডা মুন্ডা যা ছিল সব মনে করেন ভাঙচুর করছে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একজনের নাম হচ্ছেন জলিল এবং আরেকজনের নাম কুদ্দুস। মূলত ওনারাই এখানকার মূল অ্যাক্টর। তাদেরই বিভিন্ন পক্ষ বিপক্ষ বিভিন্ন সময় এখানে অস্থির পরিস্থিতি তৈরি করে। বিভিন্ন পক্ষের মধ্যে মারামারি ধরপাকড়ের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এবং অস্থির পরিস্থিতি বিরাজ করছে। তো পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে আসে তো এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এই ঘটনায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে এলাকায়। নিউজ ডেস্ক, দেশ টিভি। নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদীর তীরে মহাতীর্থ অষ্টমী স্নান উৎসবে ঢল নেমেছে লাখো ভক্তের। পাপ মুক্তির আশায় দেশ বিদেশের লাখো ভক্ত নামে পূর্ণ স্নানে। উৎসব ঘিরে ছিল কড়া নিরাপত্তা। স্নান উৎসব পরিদর্শন করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশের মতো এমন সম্প্রীতির নজির আর কোথাও নেই। এছাড়াও পূর্ণ স্নান আয়োজন হয় কুড়িগ্রাম, টাঙ্গাইল, জামালপুর সহ বিভিন্ন জেলায়। সহকর্মীদের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন নুসরাত শোভা। শুক্লপক্ষের অষ্টমী তিথিতে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে সকাল থেকেই ঢল নামে লাখো পুণ্যার্থী। পাপ মোচনের আশায় পুণ্য স্নানে নামেন তারা। ব্রহ্মপুত্র নদের তীরে শনিবার মহাষ্টমী স্নানোৎসবে অংশ নেন ভারত, নেপাল, ভুটান সহ বিভিন্ন দেশের ভক্তরাও। তাদের বিশ্বাস অষ্টমী স্নানে পাপ মোচন হয়। ব্রহ্মপুত্র নদী তীর্থস্থানে একটা আইসি মনে আশা করি সিলেট থেকে আমরা আইসি সাত আট জন স্নান করে প্রার্থনা করছি ভগবানের কাছে সবাই যেন সুখে থাকে। আমরা হিন্দু সম্প্রদায়ের লোক, সনাতন ধর্মাবলম্বী লোক সবাই যেন শান্তিতে থাকে, এটি আমাদের কামনা। লাভ হয় এর জন্য আমরা সবাই এখানে এই বছর এই লগ্নে আসা এই স্নানটা করা হয় এখানে। দুপুরে উৎসবস্থল পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত। বাংলাদেশের মতো এত সম্প্রদায় সম্প্রীতি কোথাও নাই। এখানে আমাদের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব ভাই বোনেরা কিন্তু একসাথে আসছে। বিদেশি মিডিয়াও অনেক সময় চায় যে একটা মিথ্যা সংবাদ দিতে, বাট আপনারা সত্যি সংবাদ দিয়ে তাদের এটা আপনারা কাউন্টার করবেন এবং তাদের সেই সময় তাদের মুখে চুনকালি পড়বে। টাঙ্গাইলের ভুয়াপুরে মহাষ্টমীতে পুণ্যার্থীরা পাপমোচন, মনোবাসনা ও মঙ্গল কামনায় যমুনা নদীতে স্নানোৎসব পালন করেন। কুড়িগ্রামের চিলমারির ব্রহ্মপুত্র নদেও ঢল নামে পুণ্যার্থীদের। জামালপুর ও নেত্রকোনায় এদিন স্নান উপলক্ষে আয়োজন হয় মেলার। নুসরাত শোভা, নিউজ ডেস্ক।